শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, তারকা কথনে আমরা নানান অঙ্গনের তারকাদের আপনাদের সাথে পরিচয় করাই। তবে আজকের তারকারা একটু ভিন্ন এবং আমরা মনে করি সবথেকে বেশি বিশেষ, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে আমাদের 5টি মৌলিক অধিকার নিশ্চিত করা সবথেকে জরুরি, যার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করা। আর এই খাদ্যের চাহিদা পূরণ হয় সবথেকে গুরুত্বপূর্ণ খাত কৃষি খাত থেকে। এই কৃষি খাতে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষাই আমাদেরকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। ভেবে দেখুন যে একটি দিন যদি এমন হয় যে কৃষকরা আর আমাদের জন্য খাদ্যের যোগান দিচ্ছে না বা তারা মাঠে কাজ করছে না, তাহলে আসলে আমাদের এই পৃথিবী কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক তখনই আসলে প্রশ্নের উত্তর পেয়ে যায় যে আমাদের জীবনে আসলে বেঁচে থাকার জন্য সবথেকে জরুরি তারকা আসলে কারা। দর্শক, তারকা কথনের আজকের এই আয়োজনে এমন তারকাদেরই আজ আপনাদের সাথে পরিচয় করাবো। স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর 10ম আসরে এবার আমরা যাদেরকে সম্মানিত করেছি তারাই আছেন আমাদের তারকা কথনের সেট আলোকিত করে। চলুন তাদের সাথে আগে আমরা পরিচিত হই। শুরুতেই আমাদের সাথে আছেন সেরা কৃষি প্রতিষ্ঠান থেকে যাদেরকে আমরা সম্মানিত করেছি, তারা নেম ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে। আমাদের সাথে আছেন তাদের প্রতিনিধি হিসেবে ডক্টর মোহাম্মদ রবিউল হাসান, কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, নেম ল্যাব। শুভেচ্ছা। আমাদের সাথে রয়েছেন সেরা কৃষি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এবার যাদেরকে আমরা সম্মানিত করেছি, কৃষি বাজার লিমিটেড। তাদের প্রতিনিধি হিসেবে আছেন গাউসুল আজম টুটুল, প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর। আমাদের সাথে রয়েছেন সেরা ছাদ কৃষি ক্যাটাগরিতে উদ্যোক্তা হিসেবে যিনি সম্মানিত হয়েছেন, তিনি হোসনে আরা। এবারে সেরা কৃষক নারী ক্যাটাগরিতে যাকে আমরা সম্মানিত করেছি, তিনি হচ্ছেন আনোয়ারা খানম ডলি, আমাদের সাথে রয়েছেন। সেরা কৃষক পুরুষ ক্যাটাগরিতে এবার আমরা সম্মানিত করেছি জনাব আকাশ খানকে। শুভেচ্ছা আপনাকে। আমাদের সাথে রয়েছেন পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে যাকে আমরা সম্মানিত করেছি আব্দুল সালাম, আপনাকে অনেক শুভেচ্ছা। সেরা মেধাবী সংগ্রামী পুরুষ ক্যাটাগরিতে আমরা সম্মানিত করেছি এবার আব্দুল গফুরকে। আমরা সম্মানিত করেছি সেরা মেধাবী সংগ্রামী নারী ক্যাটাগরিতে পারভিন আক্তারকে। সেরা জলবায়ু অভিযোজক হিসেবে এবার যে ক্যাটাগরিতে আমরা সম্মানিত করেছি যে প্রতিষ্ঠান থেকে বার্সিক, তাদের প্রতিনিধি হিসেবে আছেন সুকান্ত সেন, নির্বাহী পরিচালক। শুভেচ্ছা আপনাকে। এবং সবশেষে আমাদের সাথে আছেন সেরা কৃষি সাংবাদিক হিসেবে যাকে এবার আমরা সম্মানিত করেছি রিয়াজ আহমেদ। শুভেচ্ছা আপনাকে। অনেক অনেক অভিনন্দন। এবং আমাদের আজকের সময়ের তারকা, এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আপনারা, চমকালো একটা আয়োজনের মধ্য দিয়ে আপনাদের কাজের স্বীকৃতিটুকু দেওয়ার চেষ্টা করেছি আমাদের তরফ থেকে। একটু অনুভূতিগুলো সবার কাছ থেকে একটু ছোট ছোট করে জানতে চাই যে কেমন লেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, এবং আপনাদের কাজ সম্পর্কেও আমরা একটু জানতে চাই। শুরুতেই আমাদের সাথে যিনি আছেন সেরা কৃষি সাংবাদিক রিয়াজ আহমেদ, তার কাছে আমরা একটু শুনতে চাই। মাইক্রোফোনটা তার হাতে দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেক ধন্যবাদ। এবং সত্যি প্রথমে সেই অনুভূতির আগে আজকের এই মুহূর্তের অনুভূতিটা বলি। এবারে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই আয়োজনে এটা একটা মাইল ফলক অলসো, যে এই সম্মাননাটা ওনারা আয়োজন করে আসছেন বিগত অনেকগুলো বছর ধরে, এবং এবার 10ম বর্ষে পদার্পণ করলো। তো তার একজন ভাগিদার হতে পারলাম, সেটা একটা আনন্দের বিষয়। এবং একই সাথে আজকে এখানে আপনাদের এই অনুষ্ঠানে আমার সাথে যারা এই একই 10ম বর্ষে এসে যে এই সম্মাননায় সম্মানিত হয়েছেন, তাদের সাথে একত্রে বসে আছে এখানে, তাদের কথাগুলোও শুনবো, সেজন্য আমার বিশেষভাবে ভালো লাগছে। আর আমার মূল এই উদ্যোগের পিছনের যে জিনিসটা আমাকে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে যে আসলে যে কোনো মানুষেরই কাজের যে কর্মস্পৃহা, সে যেই ফিল্ডেই হোক, আমরা আজকে কৃষি নিয়ে কথা বলছি, সে যে খাতেই হোক, যে কোনো পুরস্কারের আয়োজন, রিকগনিশন, এগুলো কিন্তু মানুষকে ইন্সপায়ার করে। তো সেদিক থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং চ্যানেল আই এই কাজটা যে অনেক দিন থেকে করে আসছে প্রতি বছর, সেটাকে আমরা সাধুবাদ জানাই অবশ্যই।
স্ট্যান্ডার্ড চার্টার 2014 থেকে এই আয়োজনের শুরু করেছিল এবং আমরা সফলতার সাথে 2019 থেকে যুক্ত হয়েছি আয়োজনের একজন সহকর্মী হিসেবে, সহযাত্রী হিসেবে। আমরা আসলে সম্মানিত বোধ করছি যে আপনাদেরকে এমন একটি আয়োজনের মধ্য দিয়ে সকলের সামনে তুলে আনতে পেরেছি। এটা আমাদেরও প্রাপ্তি, আমাদের অর্জন এবং গর্বের বিষয়। আমাদের সাথে সুকান্ত সেন রয়েছেন বার্ষিক থেকে, সেরা জলবায়ু অভিযোজক ক্যাটাগরিতে, যাদেরকে এবার আমরা সম্মানিত করেছি, যে প্রতিষ্ঠানটিকে। আপনার কাছে একটু শুনতে চাই অনুভূতি। প্রথমত চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংককে শুভেচ্ছা জানাই, যে বিশেষত বাংলাদেশের শত সহস্র কৃষক জমিয়েরা যারা দীর্ঘদিন ধরে তাদের জ্ঞান, তাদের দক্ষতা, তাদের স্থানীয় কৌশল নিয়ে জলবায়ু সমস্যার মতো একটা বড় সমস্যা, যেটা যেন তারা দায়ী নয়, তারা কোনোভাবে এই সমস্যা তৈরি করে নাই, তারা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করছে এবং তাদের চেষ্টাকেই আজকে চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্বীকৃতি দিয়েছে, যেটা আমরা মনে করি এটা একটা অনেক গর্বের বিষয়। এবং অসংখ্য ধন্যবাদ চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিশেষত আজকের যে অবস্থা, সেখানে চ্যানেল আই একটা বড় ভূমিকা রাখছে বাংলাদেশের কৃষির আজকের পর্যায়ে আসতে, বিশেষত তরুণদেরকে কৃষি কাজের সাথে যুক্ত করার ক্ষেত্রে। তো ফলে চ্যানেল আই থেকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক সহ তাদের কাছ থেকে পুরস্কার নেওয়া অবশ্যই একটা আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং আমরা গর্বিত এবং আমরা অনেক শুভেচ্ছা জানাই। তো বার্ষিক শুরু থেকেই তার 1997 সনে যখন যাত্রা শুরু করে, তখন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের দেশের এই যে লোকায়ত জ্ঞান, শত সহস্র মানুষ তার মতো করে চেষ্টা করছে তার কৃষি, তার প্রাণবৈচিত্র্য, তার স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে তাদের নিজস্ব জ্ঞান, তাদের দীর্ঘদিনের লালিত যে 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 কৌশলগুলি আছে, তাদের যে জ্ঞানগুলি আছে, তাদের লোকায়ত জ্ঞান দিয়েই তারা সেখানে টিকে থাকার চেষ্টা করেছে, তাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো রাখার চেষ্টা করেছে, তাদের প্রাণী সম্পদকে সবাইকে নিয়েই তারা তাদের জীবন ব্যবস্থা, অর্থাৎ কৃষি ছিল, যদি আমরা বলি ফ্যামিলি ফার্মিং, অর্থাৎ পুরো পরিবারই কৃষির সাথে সম্পৃক্ত ছিল। তো সেখানে কৃষি ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং বিশেষত আমাদের দেশের লোকায়িত জ্ঞান এবং লোকায়িত যে সম্পদ আছে, তাদের যে কৌশলগুলি আছে, সেটা নিয়ে যাতে আজকের যে জলবায়ুর মতো সমস্যা সেখানে তারা মোকাবেলার চেষ্টা করছে, সেখানে বার্ষিকের মতো সংগঠন শুধু তাদের সহযোগী হচ্ছে, কোনো ক্ষেত্রে তাদেরকে সামান্যভাবে যদি সহযোগিতা করার সুযোগ থাকে সেটা করছে। তো আমরা মনে করি মূল দাবিদার এই আজকে যে পুরস্কার, সেই পুরস্কারের মূল ভাগিদার আমাদের দেশের শত সহস্র কৃষক জমিয়েরা, যারা সমতল থেকে পাহাড় প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে যাচ্ছে। চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমরা কথা শুনতে চাই সেরা মেধাবী নারী পারভিন আক্তার, আপনার কাছ থেকে কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত এখানে আসতে পেরে। তো আমার জীবনের শুরুটা অন্যরকম ছিল। আমার বয়স যখন 11 বছর, তখন বাবা মা বিয়ে দিয়ে দেন। সেখান থেকেই আমার সংগ্রামটা শুরু হয়। কিছুদিন বাচ্চার সংগ্রাম, স্বামীর সংগ্রাম থেকে শুরু করে বাচ্চা। তো এটা যে কতটা কষ্টের, যদি কোনো পুরুষ যে স্বামী যদি তার কোনো নারীর পাশে না থাকে, সেটা কিন্তু অনেক সংগ্রামের, যেটা আমি আমার বাস্তব জীবন দিয়ে বুঝতে পেরেছি। 3টা বাচ্চা আমার কাঁধে রেখে আমার স্বামী চলে যান আমাদেরকে নিঃস্ব করে। তো এই 3টা বাচ্চার, আমার 2টা বাচ্চা অসুস্থ, একটা বুদ্ধি প্রতিবন্ধী এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত। তো এই বাচ্চাগুলোকে নিয়ে আমাকে সংগ্রাম করতে হয়েছে। তো একটা পর্যায়ে যে কতটা কষ্ট যে আমি করেছি সেটা বোঝানো যাবে না। তো তারপরও আমি বলবো যে আমি যখন আমার ব্যবসাটা শুরু করেছিলাম, তখন আমি বুঝতে পারিনি যে আমি কিভাবে এটা করব। তো 50 লিটার দুধ দিয়ে আমি শুরু করি, আর আজ আমার এই ব্যবসাটা 10,000 লিটার এসে দাঁড়িয়েছে। আমি একটা লিমিটেড কোম্পানি করেছি, যেটার নাম ভিলেজ মিল্ক লিমিটেড। তো সকল সংগ্রাম থেকে আমি জানাবো যে চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতো পড়ে থাকা নারীদেরকে এই জায়গাতে এনে সম্মানটুকু দেওয়া। আমি যখন সংগ্রাম শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি যে আমার এই স্থানটা আমি কোনো দিন পাবো। তো আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করি আমি এই জায়গাতে পেরেছি। সেই সাথে শেখ সিরাজ স্যারকেও ধন্যবাদ জানাই
যে উনি অত্যন্ত মানে খুঁটে খুঁটে বেছে বেছে আমাদেরকে এখানে নিয়ে আসেন। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে যে আমাদের এই সম্মানটুকু দিয়ে আমাদের কাজের মর্যাদাটা আরও বাড়ায়, আমাদের পরিশ্রমকে যেন আমরা আরও মানে সুন্দরভাবে করতে পারি। তো সেটাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যার নামটি বললেন জনাব শাইখ সিরাজ, বাংলাদেশের কৃষি অঙ্গনের একজন উজ্জ্বলতম তারকা, এবং তিনি কাজ করছেন শুধু নিজে কৃষি নিয়ে নয়, যারা কৃষি নিয়ে কাজ করছেন তাদেরকে সকলের সাথে পরিচয় করাচ্ছেন। একটা রেভলিউশন, তাই না, একটা নতুন উদ্ভাবন আমাদের জন্য তৈরি করেছেন, সে পথটি সুগম করেছেন। আপনাদেরকে আশা করছি তার সাথে পাবো, সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। এরপরে আমাদের সাথে আছেন সেরা মেধাবী সংগ্রামী পুরুষ ক্যাটাগরিতে, যাকে সম্মানিত করেছি আমরা, আব্দুল গফুর। আপনার কাছে একটু জানতে চাই আপনার সংগ্রামের গল্পটা এবং কেমন লাগছে সম্মানিত হয়ে। আসসালামু আলাইকুম। আজকের আমার চ্যানেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আমার খুবই আনন্দিত। এখানে আসারও আমি ভাবতেই পারি নাই যে আমি এখানে মানে আসতে পারবো। আমি একজন মনে করুন ক্ষুদ্র মানুষ, আমি এবং ছোটোখাটো একটা ব্যবসা করি, কিন্তু হঠাৎ করে জানি কেমন আমার ছাইছিরা ছিল, আমার মানে পাইছে, মানে লোকেশন পাইছে। উনি আমার খুবই গত মনে হয় আগস্টে মনে হয় গেছিলো আর কি। আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি অল্প থেকেই 1200-1200 মুরগি দিয়ে। এন থেকে মনে করেন আপনার আল্লাহ তার রহমতে আমি অনেক টাকা ইনকাম করেছি। আর এখন মোটামুটি আমার মানে 2000 মুরগির মতো আছে, এখনও প্রোডাকশনে আছে। আমি আল্লাহর রহমতে এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়া অনেক উদ্যোক্তা আর স্ট্যান্ডার্ড চ্যানেল এন দিকে আমি অনেক অনেক খুশি, ধন্যবাদ। আর যারা আছে কৃষক ভাইদের যারা আছে, আমি একজন মানুষ মানে মানে প্রতিনিধি মানে যা হয়েছি, এরা যদি আসলে এই কৃষকের জন্য উদ্যোক্তা করে কিন্তু অবশ্যই চলতে পারবো ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি জানি একটু ভীত সন্ত্রস্ত হয়তো মনে হচ্ছে, কিন্তু আপনি যে নিজের মন থেকে অনুভূতিটুকু আমাদের সাথে ভাগাভাগি করেছেন আজকের আয়োজনে, সেটাও আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং আমরা বিশ্বাস করি আসলে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। খাদ্য ছাড়া আসলে আমরা জীবনে যতই উন্নতি করি, প্রযুক্তিগত দিক থেকে বলি, যাই হোক না কেন, খাবার ছাড়া আসলে কিন্তু আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। যতই উন্নতি বলি, সবই একটা বড় শূন্য হয়ে থাকবে যদি শুরুতে ওই এক খাদ্যটি আমাদের কাছে যথাযথভাবে নিশ্চিত না হয়। আমাদের পরিবর্তনের নায়ক এবার আছেন আমাদের সাথে আব্দুস সালাম। আপনার কাছে একটু জানতে চাই আপনার পরিবর্তনের গল্প, সেই সাথে আপনার অনুভূতি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। আসলে আমাকে টাইটেল দেওয়া হয়েছে পরিবর্তনের নায়ক। আসলে মনে হয় পরিবর্তনের অলরেডি আমি রেজাল্টও পেয়ে গেছি। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 50টা ফোন অলরেডি পেয়ে গেছি। তাতে বোঝা গেল যে মনে হয় আমি নায়ক হয়েই গেছি। তো অনেক ধন্যবাদ। আমরা আসলে আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা সন্তানই শিশুই পরিবর্তনের নায়ক এবং নায়িকা হয়েই জন্মায়। তাই ইচ্ছা করলে আমার মনে হয় মেধা আল্লাহ আমাদেরকে সবাইকে সমানই দেয়, শুধু চর্চার অভাবে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারছি না। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি পঞ্চগড় দেবীগঞ্জ একটা গ্রাম এলাকা, সেখান থেকে এই চ্যানেলাই আমাকে ধরে নিয়ে আসছে। তার মানে এরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, তেঁতুলিয়া মানেই তো পঞ্চগড়। তা বোঝা গেল যে চ্যানেলাই একটা এমন একটি প্রতিষ্ঠান যারা মানে মুক্তা কুড়ায় পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। তো জানি না আমি মুক্তা হতে পারছি কিনা, বাট ইনশাল্লাহ আমি নায়ক অলরেডি হয়ে গেছি। আপনি নায়ক, সত্যি নায়ক আমাদের জন্য। একটা বিষয় হচ্ছে আমাদের দেশে প্রায় 18 বা 20 কোটি মানুষ। জাতিসংঘের মতে একটা সুস্থ মানুষের জন্য বছরে 13 কেজি চিনি খাওয়া প্রয়োজন, নিরাপদ চিনি, সেফ সুগার যেটাকে বলা হয়। বাট আমাদের চিনি তো নাম হয়েছে হোয়াইট পয়জন, যেটাকে সাদা পয়জন বা সাদা বিষ বলা হয়। এবং আমাদের বছরে চিনি লাগে 30 লাখ টন বা 3 মিলিয়ন টনস, পুরাটাই আমদানি করা। আমাদের সব সুগার মিল বন্ধ, 3-4টা বোধহয় চালু আছে, খুবই অল্প পরিসরে উৎপাদন করতেছে।
আমরা গত বছর বোধহয় পেলাম 25,000 কি 26,000 টন, প্রয়োজন আমাদের 30 লাখ টন, মানে 1%-এরও নিচে আমাদের প্রোডাকশন। এবং সেই চিনি উৎপাদন করতে আমাদের খরচ সম্ভবত 300 কি 400 টাকা পড়ে প্রতি কেজি। যেহেতু আমাদের সব ওই প্রোডাকশন ক্যাপাসিটি আছে 10 কেজি, আমরা করতেছি মাত্র 1 কেজি, কিন্তু 1 কেজি দিয়ে 10 কেজি খরচ যাচ্ছে। এই কারণেই হয়তোবা চিনির দামটা আমাদের দেশে এত বেশি হয়ে গেছে। আমাদের পাশের দেশ ভারতে চিনি 40 টাকা। ইউরোপে আমি কিনলাম সেদিন চিনি, ওখানে 49 সেন্ট, মানে হচ্ছে জার্মানিতে কিনলাম, এবং সেটা অর্গানিক চিনি, ব্রাউন সুগার, সেফ সুগার, নট হোয়াইট। 49 সেন্ট মানে বাংলাদেশি টাকা 55-60 টাকা পড়ে। তাও আবার কিনছি স্বপ্ন আগরার মতো সুপার মল থেকে। ব্রাজিলে চিনি 42-44 টাকা, বাট আমাদের দেশে চিনি 160 টাকা। এর আগে তো আরও বেশি ছিল দাম। এই বিষাক্ত টক্সিক সুগার বা চিনি আমরা খেয়ে, আমি চিনি না খেলেও আমার ঘরে গিয়ে যদি অপারেশন চালানো হয় 2-1 বয়ম চিনি মিলবে। বাচ্চারা চিনি খায়, কারো মুসলমানি হলে চিনি খায়, জন্ম হলে চিনি খায়, পরীক্ষা পাশ করলে সে মিষ্টান্ন লাগে, অথচ চিনির ব্যবহার থাকবে। যত ডায়াবেটিস হোক বাংলাদেশে চিনি খাবেই। চিনি চুরি করে, ওই বৌমা একটু পায়েস দাও, চুরি করে খাচ্ছে, হ্যাঁ, শাশুড়ি লুকায় খায়। তো যাই হোক, খেতেই হবে, এটা খেতে মন চায়, আমাদের এটা ট্র্যাডিশন বা ঐতিহ্য বলা চলে। তো আমরা আমাদের দেশে প্রায় চর অঞ্চল এবং লোনা অঞ্চল এবং যে সমস্ত ফেলো বা পতিত ল্যান্ড, কম দামি জমি আছে, বেলে দোআঁশ মাটি আছে, এই জমিগুলোতে আমরা প্রায় 5 লাখ হেক্টরের বেশি, 5 লাখ মানে হচ্ছে প্রায় 12.5 লক্ষ একর জমি আছে। এই জমিতে যদি আমরা আমি যে কারণে আজকে আমি নায়ক হলাম, যে ফসলের কারণে, সেটা সুগার বিট। এই সুগার বিটকে বলা হয় অলরাউন্ডার ক্রপ। এবং এই সুগার বিটের যে বিট মানে তো একটা রুট জাতীয় ফসল, মূলা জাতীয়, এটা থেকে চিপিয়ে রস করলে রস দিয়ে চিনি হবে, আর ছোবড়াটা হবে পশুখাদ্য। আর ডগা পাতা বায়োগ্যাস চেম্বারে ফেললে হবে জৈব সার এবং গ্যাস, বায়োগ্যাস বা মিথেন গ্যাস। এবং এই ফসলটা চাষ করতে কোনো পরিবেশের কোনো ক্ষতি হয় না। এটাকে বলা হয় সাস্টেনেবল ক্রপ বা স্মার্ট ক্রপ। কোনো সেচ লাগে না, কোনো সার লাগে না, সে নিজে নিজে খাদ্য সংগ্রহ করে এবং অনেক কিছু প্রকৃতিকে সে সরবরাহ করে। সেটি নিয়ে আসলে কাজ করছেন আপনারা? আমি সুগার বিট চাষ করতেছি এবং মার্চের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমি চিনি উৎপাদন শুরু করব। এবং আমার চিনি হবে হালাল এবং সেফ এবং স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গল্প শুনে অনেক ভালো লেগেছে। স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর 10ম আসরে আপনাদের সকলে আসলে সম্মানিত করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। এবং তারকা কথনের আজকের আয়োজনে আসলে আপনাদের গল্পগুলো আমরা শুনছি, ভীষণ ভালো লাগছে। এবারে আমরা শুনতে চাই সেরা কৃষক ক্যাটাগরিতে, পুরুষ ক্যাটাগরিতে যাকে আমরা সম্মানিত করেছি, আক্কাস খান। আপনার গল্পটি জানতে চাই ছোট্ট করে, এবং সাথে কেমন লাগছে। ধন্যবাদ আপু আপনাকে। আসলে অ্যাওয়ার্ড এমন একটা জিনিস, মানুষকে, কৃষক এবং কৃষিকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে উজ্জীবিত করা হয়, যেমনটা করে যাচ্ছেন আমাদের শাইখ সিরাজ স্যার। কারণ তার অনুপ্রেরণায় আজকে আমার যখন শুরু ছিল চিয়া সিডের মাত্র 20 শতক জমি দিয়ে, হঠাৎ একদিন দেখি মাগুরাতে স্যার। তো স্যার আমাকে খালি একটা কথাই বলল যে চিয়া সিড বেশি হতে হবে, এটা প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার একটা সুপার ফুড। আমি কেন পেঁপে, পেয়ারা, কলা সব মিলে যদি একটার মধ্যে পাই, আমি কেন 5টাকে করব? তো তখন আমি তার আগে থেকে স্যারের ভিডিও দেখি, স্যার দেশে বিদেশে যেখানেই যায় আমি নিয়মিত দেখি আমার ভিতরে স্বপ্ন জাগে যে আমি কিভাবে স্যার যেমনটা বড় বড় প্রতিষ্ঠানে যে ভিডিও করে, আমার প্রতিষ্ঠানকে কিভাবে বড় করতে পারি। তো সেখান থেকে আজকে আমার ওখানে 50 বিঘার উপরে চিয়া সিড উৎপাদন, মানে চাষাবাদ হয়েছে। গত বছরে প্রায় 3200 কেজি আমি চিয়া সিড উৎপাদন করি। সেখানে শুধু চিয়া সিড না, ওখানে আমি পরিবর্তন করেছি আমার এলাকার কৃষিকে। যেমনভাবে আমার ওখানে আগে 2টা ফসল হতো, 2টাকে সীমাবদ্ধ ছিল চাষিরা। তো সেখানে আমাদের 3টা ফসল হয়। তারই পরিবর্তে আমি নিজে গবেষণা করে দেখি আমাদের ওখানে একটা পাটের বড় একটা মাঠ আছে, সেখানে পাট কাটার পরে জমিটা পড়ে থাকার পরে বিভিন্ন আগাছা জন্মায়, সেটাকে চাষ দিয়ে আবার জমি চাষের কায়দায় ফিরিয়ে আনতে গেলে একটা খরচ আসে অনেক বড়। তা আমি চিন্তা করলাম নিজে নিজে যে এটাকে পরিবর্তন কিভাবে আনা যায়।
তো সেখানে আমি বাসায় পাট যেদিন কাটবো তার 15 দিন আগে ট্রেতে চারা দিই। ট্রেতে চারা দিয়ে চারা বাসায় রেডি থাকে, পাট কাটা মাত্রই ওই চারাগুলো আমি জমিতে রোপণ করি। সেখানে আমার 70 থেকে 75 দিনের মধ্যে ওই মিষ্টি কুমড়ো হারভেস্ট করা যায়। সেখানে বিঘা প্রতি খরচ হয় 4 থেকে 5,000 টাকা, কিন্তু বাজার মূল্য বিক্রি ওইটা আবার অর্গানিকভাবে, মানে মাঠের উপর মাঠ করা হয় প্রায় 500 বিঘার উপরে। সেখানে পোকা যে পরিমাণ পোকা আছে আমাদেরকে ক্ষতি করবে, তার থেকে ফসল বেশি, আর ওই ক্ষতিকে আমাদের কোনো প্রভাব ফেলতে পারে না কৃষির উপর। তো তেমনিভাবে নিরাপদ আমরা ফসল উৎপাদন করে যাই। সেখানে ওইটা দেখে অনুপ্রেরিত হয়ে আমার এলাকায় এখন 4 ফসলি জমি হয়ে গেছে সবার। বাহ। তো আমার ওই স্বপ্নটা যখন বাস্তবায়ন করতে পারলাম, তখন আমার স্বপ্ন থাকলো যে আমার যে সফলতাটা অনেক কষ্টের ছিল। একেবারে, বিশেষ করে আপনার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও আসলে আপনি এভাবে ভাবছেন এবং লড়ছেন। হ্যাঁ, আমরা 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমি যখন কৃষিকে ভালোবাসি, সাহিত্যশাস্ত্রের ভিডিও দেখি, এবং আমার বাবা একজন কৃষক, কিন্তু আমি কৃষিকে কাজে লাগাইতে পারি না। আমার বাবা অন্যের জমি চাষ করে, আমি ওই জমিতে চাষ সম্পর্কে কিছু করতে গেলে তারা বাবাকে ডাইরেক্টলি বলে দেয় যে আপনার ছেলে যদি ওই জমিতে চাষ করে আমরা কিন্তু জমি আপনার মধ্যে রাখবো না। তখন আমাকে থমকে যেতে হয়, ওখান থেকে আমাকে ফিরে আসতে হয়। তো কতটা বাধাকে অতিক্রম করে, আমার বাবার বয়স এখন 95 বছর, আমার বড় ভাই আলাদা তার মতো, বোন বিয়ে হয়ে গেছে তাদের মতো। তা আমি দেখলাম আমার লাইফটা আমি নিজেই গর্ব। তো সেখান থেকে আমি ওই বাধাকে অতিক্রম করে আমি কৃষি শুরু করে, আমি বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবে দেখি যে কোন ফসলগুলো আমার দেশের পরিবর্তনের সাথে মিলিয়ে বাজারজাত করা যাবে এবং আমি লাভবান হতে পারবো। তো তেমনিভাবে আমি দেখলাম যে সারা বিশ্বে জুড়ে যখন করোনা ভাইরাস হলো, তখন দেখলাম বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী যতদিন আছে মহামারী আসবে, আর এই মহামারীর প্রধান ওষুধ হলো কালো জিরা। তো আমি প্রায় 150 বিঘা, কয়েকজন কৃষক মিলে 150 বিঘাতে কালো জিরা করি। কালো জিরার পর পাশাপাশি যখন চিয়া সিড দেখি সুপার ফুড, তখন আমি চিয়া সিডে কাজ করি। তো এমনিভাবেই আমি যে কাজগুলো করে যাচ্ছি, এবং আমাদের দেশে দেখবেন হাজারো মানুষ বেকার আছে। এই বেকারের বোঝা অনেক পরিবার সহ্য করতে না পারে গেঞ্জাম লেগেই থাকে আসলেই। তো আর আমাদের মতো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যদি গ্রাম পর্যায়ে একটা বাসা, একটা ফ্যামিলিতে থাকে, সেই পরিবারের কতটা বোঝা থাকে, এটা কিন্তু অনেক দুঃখের ব্যাপার। সত্যি আপনাদের গল্পগুলো আসলে অনেক মানুষের, অনেক যুবকের জন্য বা যুবতীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, সেটি আমরা বিশ্বাস করি। আপনার গল্প হয়তো সমাজ পরিবর্তনেও অনেক বড় ভূমিকা রাখবে। অনেক ধন্যবাদ। আমরা এরপরে যেতে চাই সেরা কৃষক নারী ক্যাটাগরিতে, যাকে এবার আমরা সম্মানিত করেছি, আনোয়ারা খানম ডলি। আপনার কাছে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু। কেমন লাগছে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আপনার গল্পটা একটু ছোট্ট করে আমরা শুনতে চাই। আমি আপা ব্যতিক্রম ধর্মী আমার কৃষিটা, এটা হলো কোয়েল পাখি পালন। কোয়েল পাখি? জি জি। আচ্ছা আচ্ছা। আমার ব্যবসার বয়স 24 বছর প্রায়। আমি 2টা পাখি দিয়ে ব্যবসা শুরু করি। আল্লাহর রহমতে 2টা পাখি আমার ছেলে শখ করে আনছিল। এই 2টা পাখি দেখি প্রত্যেক দিন 2টা ডিম পারে। তখন ভাবলাম যে পড়ালেখা করছি, চাকরির জন্য অনেক ঘুরছি, কিন্তু পাই নাই, না কোয়েল পাখির ব্যবসা করব। তারপর আল্লাহর রহমতে 600 পাখি দিয়ে শুরু করি। এখন আমার খামারে প্রায় 60-65 হাজারের মতো পাখি আছে। 60-65 হাজার? জি। 2টি থেকে? জি, ইনশাল্লাহ। বাহ। আল্লাহর রহমতে আমি মানে ইনকিউবেটর দিয়ে বাচ্চাও ফুটাই। মাসে প্রায় 1 লক্ষর মতো বাচ্চা ফুটে। আমি আল্লাহর মধ্যে সারা বাংলাদেশে এই বাচ্চাগুলি সেল দিই। আচ্ছা। মূল কথা হলো পাখি পালন করতে বেশি টাকা লাগে না, আর জায়গাও বেশি লাগে না। ধরেন একটা পাখি জন্মের 7 সপ্তাহ পর থেকে ডিম পাড়া শুরু করে। 7 সপ্তাহ পর থেকেই এটা মানে সঞ্চয় আমরা আল্লাহর মধ্যে দেখি। ধরেন যদি কোনো লোক বৈশা না থাইকা, এটা একটা পাখি 1 স্কোয়ার ফিটে একটা পাখি পালন করা যায়, আর 5টা পাখি পালন করা যায়। মানে ধরেন 200 স্কোয়ার ফুটে 1000 পাখি পালন করা যায়। এটা জায়গা কম লাগে, আবার পুঁজিও কম লাগে, পাখি কিন্তু দামও কম। হ্যাঁ একেবারে। ধরেন অনেকে ব্যবসা টাকার জন্য ব্যবসা করতে পারে না, যে যদি ধরেন একটা গরু কিনে 1 লক্ষ টাকার মতো লাগে, কিন্তু পাখির ব্যবসাটা শুরু করলে
অনলি মাত্র 10,000 টাকা দিয়েও শুরু করা যায়। বাহ, যেমন জায়গা কম লাগে, আর এটা 10,000 টাকা দিয়ে শুরু করলে কি এটাতে আপনি 40-45 দিন পর থেকেই আপনার ডিম পাড়া শুরু করে। তো পাখিটা আসলে কোনো কিসের মধ্যে পড়ে এটা আমি জানি না, কি পোলট্রিতে পড়ে নাকি কৃষিতে পড়ে এটা আমি বুঝি নাই। আমি কৃষি খাতের তো অনেকগুলো ভাগ রয়েছে যা আমাদের খাদ্যের যোগান দেয়। আমি যদি ধরেন একটা কৃষি অ্যাওয়ার্ড দিব, আমি যদি যাই যে আমি সব ঠিকঠাক করলাম, কিন্তু দেখা যায় যে কয় এটা আপনার পাখিরা ক্যাটাগরিতে নাই। এই আর কি কিন্তু এই যে আপনার কঠোর পরিশ্রম আসলে সফলতা এনে দিয়েছে আপনাকে, এবং এই যে এত এত মানুষের কাছে আপনার গল্পটি পৌঁছে যাচ্ছে। যদি এখন কেউ বলে থাকে যে পুঁজির কারণে ব্যবসা করতে পারছি না বা কৃষির সাথে সম্পৃক্ত হতে পারছি না, সেই ধারণা যে সম্পূর্ণ ভ্রান্ত, আপনাদের গল্পগুলো আসলে তা প্রমাণ করে। আসলে আমি নিজে তো স্বাবলম্বী হয়েছি ওই আমার উসিলায়। সারা বাংলাদেশে আমার প্রায় 11,500 খামারি আছে। 11,500 কর্মী তাহলে তাদের আমার কাছ থেকে পাখি নিয়ে লালন পালন করে। বাহ, তাদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গল্পটি আসলে অন্যরকম একটা অনুপ্রেরণা দিবে নারীদের জন্য বিশেষ করে। এবার আমরা সেরা ছাদ কৃষি ক্যাটাগরিতে যিনি উদ্যোক্তা হোসনে আরা, আপনার কাছে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর কাছে শুকরিয়া, চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড আমাকে এত বড় একটা সম্মান, স্ট্যান্ডার্ড চ্যানেল আই, জি, এত বড় একটা সম্মানের জায়গা করে দিয়েছেন। আমি আসলে আর বিচারক মণ্ডলী আমাকে যোগ্য মনে করেছেন। ভাবতে পারিনি যে ক্ষুদ্র একটা মানুষ, আমি ছোট্ট একটা ছাদ করি, এই ছাদের জন্য আমি এত বড় একটা অ্যাওয়ার্ড পাবো। আপনার ছাদে কি কি আছে আমরা একটু গল্পটা একটু জানতে চাই। আমার ছাদে আমের সংখ্যা বেশি, আম গাছের, যেহেতু আমার খুব ভালো লাগতো যে দেশ গ্রামে বড় বড় আম গাছ, ওই উঠে উঠে আম পাড়া লাগে। তো ছাদে যদি আমি ছোট ছোট আম গাছ হাত ধরে মানে হাত দিয়ে ছিঁড়েছি, এটা আমাকে খুব টানতো। তো আমার ছাদে বেশি আম গাছ, একটা ছাদে আমার 10টা আম গাছ থেকে আমি এবার প্রায় 2.5 মনের মতো আম পেয়েছি। 10টা গাছ থেকে 2.5 মণ, তাও আবার ছাদে। বিশেষ করতে কষ্ট হলো, এটা সত্যি। আচ্ছা, এটা আমাকে অনুপ্রেরণা আবার দিয়েছে যে আমি আরো ভালো করে যত্ন করি। আমি 3টা ছাদ আছে আমার, যেখানে আমি থাকি ওইটা ভালো করে করেছি, যেন বসার জায়গা, তারপরে আম গাছ, তারপরে কদবেল গাছ, বেল গাছ, ফুল গাছ, অ্যাভোকাডো গাছ ছিল, ওটা মরে গেছে। তারপরে রামবুটান থেকে শুরু করে মানে সব কিছুই রাখা, দেওয়া গাছ পর্যন্ত আছে। আচ্ছা, যেগুলি হারিয়ে যাচ্ছে সেগুলি আমি ছাদে লাগাই, দেখি হলে হবে, না হলে নাই, তো হয়েছে। দারুণ দারুণ, আপনার গল্পটি আসলে অন্যরকম সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগে। আমার বেশিরভাগ সময় ছাদেই কাটাই, আর ছোটোখাটো প্রোগ্রামগুলো আমার ছাদে হয়ে যায়। আবার যারা অনেকেই আমার ছাদ দেখতে আসে, আবার আত্মীয় স্বজন যারা আসে তারাও ছাদে বসে আড্ডা মারা, চা নাস্তা খাওয়া, সব কিছুই চলে ছাদে। বাহ, আমরাও কিন্তু একদিন দাওয়াত চাই আপনার ছাদে। অবশ্যই অবশ্যই, আমি অনেক খুশি হব। অনেক ধন্যবাদ। এরপরে আমরা শুনতে চাই সেরা কৃষি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে যাকে আমরা সম্মানিত করেছি, কৃষি বাজার লিমিটেড, তাদের প্রতিনিধি আছেন গাউসুল আজম টুটুল, প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর। আপনার কাছে একটু ছোট্ট করে শুনতে চাই। জি, ধন্যবাদ। আসলে এই অর্জনটা শুধু আমাদের বা আমার প্রতিষ্ঠানের না, এটা হচ্ছে আমাদের যে কৃষকরা যাদের নিয়ে আমরা কাজ করি তাদের এই অর্জনটা। আমার যে টিম আছে কৃষি বাজার, সেই টিমের একটা অক্লান্ত পরিশ্রম আছে, আমার পরিবারের একটা বড় জায়গা আছে যেটা এখানে সমর্থন করে। তো ধন্যবাদ আয়োজক কমিটি এবং চ্যানেল আই সবাইকে। আসলে বলতে গেলে আমরা সব, আমার প্রতিষ্ঠানে যত আছে সবাই আমরা ইয়াং, এবং এগ্রিকালচারে আসছি হচ্ছে একটু ভিন্ন চিন্তা থেকে। চিন্তাটা এরকম ছিল, আমরা যখন দেখছিলাম যে কৃষিটাকে মানুষ অন্যভাবে দেখে। কেমন দেখে? যে কৃষি করে সেও চায় তার ছেলে কৃষিতে না আসুক। তো কেন না আসুক এটা আমরা বের করার চেষ্টা করেছি। তখন দেখেছি যে প্রবলেমটা হচ্ছে ওরা কখনো লাভে থাকে না, কৃষিটা করে হচ্ছে মানে করতে হয়, তাই করতে হয়, কোনো কাজ নাই যার সে কৃষিতে যাচ্ছে। তো তখন আমরা প্রবলেম সলভ করার জন্য কিছু জিনিস আইডেন্টিফাই করার চেষ্টা করি। তখন দেখি যে মেইন সমস্যা হচ্ছে ওরা জানে না যে ওরা কৃষিতে কিভাবে কাজ করছে, যে কাজটা করছে সেটাতে লাভ হচ্ছে না, কেন লাভ হচ্ছে না।
তো আমরা তখন দেখলাম যে যান্ত্রিকীকরণ একটা বেশ বড় জায়গা, যেটার কারণে ওদের খরচ কমতে পারে, খরচ কমলে ওরা লাভে আসতে পারে। তখন আমরা সেগমেন্ট ওয়াইজ কিছু মিনি সেগমেন্টের মিনি পাওয়ার টিলারগুলো 2017 সালে লঞ্চ করার চেষ্টা করি। তাতে দেখলাম যে না, মানুষ আস্তে আস্তে, কারণ একজন ছোট দিন দিন কিন্তু মানুষের জমি কমে যাচ্ছে, তো জমি কমে যাওয়ার কারণে বড় বড় গাড়িগুলো ঢুকছে না। তো আমরা তখন ওই ছোটো মিনি পাওয়ার টিলারগুলো দিয়ে সবার কাছে যেতে শুরু করলাম। তো দেখি যে একটু পরিবর্তন আসছে, মানুষের খরচ কমছে, নিজের আঙিনায় কিছু চাষাবাদ করতে পারছে, ছোট ছোট জায়গায় করতে পারছে। এরপরে দেখলাম যে ওরা যে শ্রম লাগে সেই শ্রমটা কমে যাচ্ছে। তখন আমরা আস্তে আস্তে আরও প্রবলেম খোঁজার চেষ্টা করলাম যে কোথায় প্রবলেম। তখন দেখি যে ওরা একটা বড় ঋণের ঝামেলায় পড়ে, কারণ ওদের উপরে একটা দাদন সিস্টেম চলে আসছে অনেক দিন ধরে। তখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করলাম। তখন আমরা বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুযায়ী 4-5% যে ঋণগুলা, এটাকে সহজলভ্য করার চেষ্টা করলাম, যাতে সে বিনা কিস্তির যে ঝামেলাটা এটা না থাকে। ওনাদের ফসলগুলাকে আমরাই কিনে নেওয়ার ব্যবস্থা করছি বাজার মূল্যে। তো এরকম অনেকগুলো প্রবলেমকে আমরা মূলত সলভ করার চেষ্টা করেছি। এর মাধ্যমেই আমরা চাই যে সামনের দিকে আরো কৃষিটাকে মানুষ গ্রহণ করুক, যেন নিজের থেকে কোনো ছেলে বলতে পারে যে আমিও ভবিষ্যতে একজন কৃষক হতে চাই, কাজ করবে। জি, অনেক ধন্যবাদ। সেরা কৃষি প্রতিষ্ঠান গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি ক্যাটাগরিতে যাকে এবার আমরা সম্মানিত করেছি নেম ল্যাব, তার প্রতিনিধি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ রবিউল হাসান, কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নেম ল্যাব। আপনার কাছ থেকে একটু জানতে চাই ছোট্ট করে। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং চ্যানেল আই যে সেরা কৃষি অ্যাওয়ার্ডে নেম ল্যাবকে সিলেক্ট করার জন্য। নেম ল্যাব বেসিক্যালি ল্যাবরেটরি অফ ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ল্যাব। এটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে একটি ল্যাব। আমি যদি এখন আমার অনুভূতির কথা শেয়ার করতে চাই, আমাদের এই ল্যাবের বেসিক্যালি যে তারকা, আজকে যে তারকা কথন, মূল তারকা হচ্ছে আমাদের ল্যাবের ডিরেক্টর এবং প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডক্টর মোহাম্মদ জাভেদ হোসেন খান স্যার। স্যার আসতে পারেন নাই, আমি তার কো হিসেবে এসেছি। এই ল্যাবের যে মূল কারিগর হচ্ছে আমাদের স্টুডেন্টরা, যারা এখানে সেই অক্লান্ত পরিশ্রম করে আসছে। সেই আমাদের শুরু সময় থেকে 2013 সাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। এখন থেকে শুরু করে আজ পর্যন্ত যত স্টুডেন্ট আছে তারা সবাই উচ্ছ্বাসিত এই অ্যাওয়ার্ডের জন্য। কারণ আমরা কখনো আসলে অ্যাওয়ার্ডের জন্য তো কাজ করা হয় না, কাজ করা হয় তাগিদের জন্য, কোনো কিছু ইনভেনশনের জন্য। তো আমাদের জার্নি শুরু হয় 2013 সাল থেকে। আমাদের বিভিন্ন ফিল্ডে কাজ করতে করতে আমরা কৃষিতে ফোকাস করি 2017 সালে। এবং আপনারা জেনে খুশি হবেন এবং একই সাথে ব্যথিতও হবেন। কীভাবে, কেন খুশি হবেন সেটা হচ্ছে যে আমরা 17 সালে কাজ শুরু করার মাধ্যমে 19 সালে আমরা ফার্স্ট প্যাটেন্ট সাবমিট করতে পারি ন্যানো ফার্টিলাইজারের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। যদি আমরা প্যাটেন্টটা পেতাম তাহলে বাংলাদেশ হতো বিশ্বের প্রথম ন্যানো ফার্টিলাইজার মানে কমার্শিয়ালাইজেশন নিয়ে আসার মতো একটা দেশ। আনফর্চুনেটলি আমরা পাইনি। 21 সালে আবার আমাদেরকে আবেদন করতে হয়েছে প্যাটেন্টের জন্য। বাই দিস টাইম ইন্ডিয়া 2021 সালে তাদের প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করেছে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রোডাক্টটাকে তারা মার্কেটিং করছে। সো এই জায়গাতে আমি বলবো যে আপনারা একটু দুঃখিত হবেন। আমাদের এই জায়গাতে সাপোর্ট যেটা আমরা পেয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট পেয়েছি, সরকার থেকে সাপোর্ট পেয়েছি বিভিন্ন ধরনের প্রজেক্টের মাধ্যমে। এবং আজকের যে অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডের আপনারা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এর ইম্প্যাক্টটা কোথায়। অ্যাজ এ আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করতে গিয়েছি, ইউরিয়া সারটা আমরা যে ইউজ করি এর মেজর অংশটা কিন্তু নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? গাছ কিন্তু ইউরিয়া সারকে চেনে না। ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেনের একটা সোর্স এবং সেটা অ্যাক্টিভ ফর্মেটে গাছ ইনটেক করে। সেটা হতে পারে অ্যামোনিয়াম এবং হচ্ছে নাইট্রেট, দুইটা ফর্মেট। সো আমরা চিন্তা করলাম যে আমরা কিভাবে এটাকে কনসেন্ট্রেটেড অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপে আমরা ফর্মুলেট করতে পারি। সেটা যখন আমরা করতে পেরেছি এবং সেখানে ন্যানো ক্যারিয়ার অ্যাড করে এর ইফেক্টিভিটি আরও যখন বাড়াতে পেরেছি, তখন যেটা হয়েছে আমাদের বাংলাদেশ থেকে দেখবেন প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকার সার আমাদের আমদানি করতে হয় এবং অনেক সময় সার আমরা ঠিকমতো ডিলারের কাছে পাই না। এখন যেটা হবে, আমাদের দেশে যে রিসোর্সগুলো থেকে তৈরি হয়, যে আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিগুলো, কাফকো এবং সরকারি যে সার কারখানাগুলো আছে, এই র ম্যাটেরিয়ালটাকে ইউজ করে দেশের চাহিদা পূরণ করে আমরা রপ্তানি করতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এখানে আমাদের এক বস্তা সার যেটা আমরা প্রায় 4,500 টাকাতে ক্রয় করতে হয় সরকারের, বিক্রি করতে হয় 1500 টাকায় ভর্তুকি দিয়ে। সেই একই ইফেক্টিভ আমরা সাপোর্টটা পেতে পারি জাস্ট একটা হাফ লিটারের বোতল, তার কস্টিং আসবে মাত্র 230 টাকা। তো আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, এই যে অ্যাওয়ার্ডে আমাদেরকে যে ভূষিত করা হলো বা পুরস্কৃত করা হলো,
এটা আমি মনে করি সারা বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ল্যাবকে অনুপ্রাণিত করবে যে তারা যেন দেশের জন্য কাজ করতে পারে, দেশের প্রোডাক্ট, কারণ দেশ যদি এগিয়ে যেতে পারে দেশ সমৃদ্ধিশালী হবে। একই সাথে আমরা আমাদের ল্যাব থেকে আমরা আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাড়না বোধ করছি। আপনারা জেনে খুশি হবেন আমরা শুধুমাত্র ন্যানো ফার্টিলাইজারের জায়গাতেই সীমাবদ্ধ নেই, এখন আমরা ন্যানো পেস্টিসাইড তৈরি করার চেষ্টা করছি যাতে করে পেস্ট কন্ট্রোলের ক্ষেত্রেও আমরা একটা ভালো সলিউশন দিতে পারি। এবং আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করছে ন্যাশনাল এগ্রি কেয়ার কোম্পানি লিমিটেড। তারা আমাদের সঙ্গে, যেহেতু আপনারা জানেন রিসোর্স দরকার হয়, অনেক টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, যেটা একটা ইউনিভার্সিটি থেকে সকল সাপোর্টটা পাওয়া সম্ভব না, সেই ধরনের সাপোর্টটা আমরা তাদের কাছ থেকে পাচ্ছি। এই জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। এবং পাশাপাশি আমাদের যে ডিরেক্টর এবং প্রিন্সিপাল ইনস্টিটিউটর, তাকে আমি সবার মাধ্যমে আরেকবার তাকেই মূল তারকা হিসেবে আমি উপস্থাপন করতে যাচ্ছি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর 10ম আসর থেকে একটি ছোট্ট 1 মিনিটের ভিডিও ফুটেজ দেখে আসতে চাই আপনাদের সাথে নিয়ে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি এবং কৃষককে সম্মানিত করার যৌথ পথ চলার 10 বছর। সেই থেকে প্রতি বছর আয়োজনটির কলেবর কেবল বাড়ছেই, নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে, বাড়ছে পুরস্কারের পরিসর। সেই ধারাবাহিকতায় এবারও 11 কৃতি জন এবং প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান। মঞ্চে তুলে করব বরণ নবীন চাষির দল, আমরা তোমার পাশে আছি, আড়ো মনের বল। বাংলাদেশে সকল চাষি চল চল এগিয়ে চল, বাংলাদেশে সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। বাহ, আপনাদেরকে সাথে নিয়ে আসলে আমাদের দেশ এগিয়ে চলুক, এটি আমাদের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের এই আয়োজনে আমন্ত্রিত হয়ে আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। অনেক গল্প আপনাদের থেকে আসলে জানার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা পুরোটা শুনতে পারিনি। আগামীতে অন্য কোনো আয়োজনে নিঃসন্দেহে আপনাদেরকে আমরা পাবো এবং সে গল্পগুলো জানবো, আরও অনুপ্রাণিত হব সেই প্রত্যাশায়। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সকলে এবং কাজ করে যাবেন নিজেদের মতো, নিজ প্রত্যয়। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন, বিশেষ তারকাদের সাথে নিয়ে। দেশ বাঁচলে দেশের মানুষ বাঁচবে, দেশের মানুষ পরিপূর্ণ হবে তাদের খাদ্য শক্তিতে, খাদ্য চাহিদায়। দর্শক, এদেরকে যেন আমরা ঠিকঠাক মতো সম্মানিত করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সে প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।